একজন শ্রোতা এই ঘটনাটি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি তানভীর। আমি ভৌতিকতা মায়ার একজন একনিষ্ঠ শ্রোতা। আমার লাইক কমেন্ট এসব তেমন একটা করা হয় না, আসলে খুব ব্যস্ত থাকি আমি। ডিউটির বেশিরভাগ সময় ভৌতিকতা শুনি আমি। যেহেতু অফিস টাইমে আমার নাইট শিফট থাকে, তাই আমার ভৌতিকতা শোনার জন্য এক্সট্রা সময় বের করতে হয় না। আমি কাজ করতে করতে ওই টাইমটাতেই ভৌতিকতা শুনি। আজ আমি আপনাদের একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমার বন্ধুর বর্তমানে একটা হসপিটালে চাকরিরত অবস্থায় আছেন। ওর নাম রকি। রকি যে হাসপাতালে জব করে, ওই হাসপাতাল থেকেই ও পাশ করে বের হয়েছে। ঘটনাটি মূলত রকির ওই কলেজের মেডিকেল নিয়েই। সেই কলেজের হোস্টেলে যখন সে থাকতো, তখনকার ঘটনা, ওই হোস্টেল কেন্দ্রিক। রকি তখন নতুন নতুন মেডিকেলে চান্স পায়। যেহেতু রকির গ্রামে বাড়ি ছিল বরগুনাতে, তাই সে তার মেডিকেলের হোস্টেলেই ওঠে। ভর্তির পর হোস্টেলে সিট পেতে তাকে বেশ বেগ পোহাতে হয়, কারণ এই দেশে ছাত্রদের জন্য একটা মোস্ট কমন সমস্যা হচ্ছে হোস্টেলে সিট না পাওয়া। এটা অনেকটা ওই ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবার মতোই। রকি যেহেতু গ্রামের ছেলে, তাই ভর্তি পরীক্ষাটা সে তার এক বড় ভাইয়ের পরিচিত একজনের বাসা থেকেই দিয়েছিল। আত্মীয় স্বজন তেমন ছিল না কলেজের ধারে কাছে। কিছু পলিটিক্যাল বড় ভাইদের ধরে রিকোয়েস্ট করে সে কোনো মতো একটা সিট পায়। রকি আসলে যে সিটটা পায়, সেটা আসলে একটা রুম ছিল। রুমটা মোটামুটি বড়। ওই রুমটায় রকি ছাড়া আর মাত্র একজন থাকত। সেও রকির সাথে আজকেই উঠেছে সেই রুমে। তবে এই ব্যাপারটা ওরে খুব ভাবায় যে একটা কমন রুমে প্রায় 3 থেকে 4 বা 5 জন ছেলে থাকে। ইভেন ডাইনিং হলেও স্টুডেন্ট থাকে। সেই জায়গায় ওকে এরকম একটা রুম দেওয়া হয়েছে যেখানে মাত্র একজন স্টুডেন্ট আছে সাথে। রকি একবার রুমটার ব্যাপারে ভাবলেও সে খুব খুশি ছিল যে যাকে একটা বড় ভাই ধরেছি, মানে বড় ভাইয়েরা আমাকে ভালো কিছু দিয়েছে। তবে আসল যে কাহিনীটা এই রুমের, সেই কাহিনী ছিল সেটা রকি কিন্তু একদমই জানতো না। রকি যেদিন হোস্টেলে উঠে, দিনটা ছিল শনিবার অথবা রবিবার এরকম। আপনারা জানবেন যে ওয়াশরুমগুলো যেগুলো হয় হোস্টেল বা ভার্সিটিতে, সেগুলো হচ্ছে বড় বিল্ডিংগুলোর মতো হয়। করিডোরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল করিডোর, আর এই করিডোরে একদম শেষের দিকে থাকে ওয়াশরুম। প্রথম দিন ওর সাথে ছেলেটা, মানে ওর যে ব্যাচমেট, সেও ওই একই দিনে সেই রুমে উঠেছে। সারাদিন যে যার মতো ক্লাস শেষ করে রুমে এসে গুছিয়ে নিল। এরপর রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমিয়ে পড়ল। যেহেতু তারা সারাদিনের ধকলে বেশ ক্লান্ত ছিল, তারা ঘুমিয়ে যাওয়ার পর রাত 2:30-3টা বাজে তখন রকির ঘুম থেকে উঠে যায়। যেহেতু রকি গ্রামের ছেলে ছিল, তাই সে সন্ধ্যার দিকে এসেই ঘুমিয়ে গিয়েছিল। হোস্টেলে ওঠা, ক্লাস করা, গ্রাম থেকে আসা একটা ধকল যায় রকির উপর দিয়ে, তাই সে একটু ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়েছিল। রকি এমনিতেই খুব পড়ুয়া, পড়তে খুব পছন্দ করে সে। তাই রকি রাতের 2:30-3টার সময় ঘুম থেকে উঠে বসে পড়তে বসতো। আসলে ওই রুমে আগে থেকে একটা কাঠের চেয়ার টেবিল ছিল এবং একটা চৌকি ছিল। এছাড়া টুকটাক কিছু আসবাবপত্র ছিল। অন্য রুমগুলো যেমন ফাঁকা থাকে, যার যা জিনিসপত্র সে এসে কিনে নেয়, এক্ষেত্রে রকির কিছু কিনে নিতে হয়নি। তাছাড়া এই আসবাবপত্রগুলো কিন্তু নিউ মার্কেট বা আশপাশে যে জায়গাগুলো আছে, সেখান থেকে টেবিলের চেয়ারগুলো বানানোর অবস্থায় কিনতে পাওয়া যায়। রকিরা কিনতে হয় নাই, চেয়ার টেবিল সব কিছুই ছিল সেখানে। সব কিছু গুছিয়ে সন্ধ্যাবেলা শুয়ে পড়ে সে, যাতে সে রাতে উঠে পড়তে পারে। পড়াটা রকির কাছে প্যাশন। রকি যখন রাতে শুয়ে পড়েছিল, পড়তে পড়তে একসময় সে শুনতে পায় যে করিডোরে কেউ দৌড়াদৌড়ি করছে। একবার এই মাথা যাচ্ছে, আবার একবার হয়তো ওই মাথা যাচ্ছে, মানে জাস্ট স্টেপ আপ স্টেপ ডাউন এরকম করছে। একটা সময় মনে হচ্ছে যে তার দরজার সামনে এসে একটু থামছে, আবার একটা দৌড় দিয়ে চলে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে। এরকম হওয়ার পরে রকি মনে মনে ভাবছিল যে এত রাতে কে দৌড়ায়, আর কেই বা এরকম করতে পারে। তাছাড়া হোস্টেলে এত রাতে কেউ এভাবে দৌড়াদৌড়ি করবে না, যেহেতু এটা ফ্যামিলি বাসা না যে বাচ্চা কাচ্চা থাকতে পারে। অনেকে অনেক সময় রাতে ঘুমায় না। রকি এবার ভাবলো যে আচ্ছা দেখি বাইরে গিয়ে কে এমন করছে। তাই সে বইটা তার টেবিলে রেখে উঠতে যখন যাবে, চেয়ারটা ছেড়ে যখন সে দাঁড়ালো, ঠিক তখনই হুট করে তার কাঁধে একটা শীতল একটা পরশ রাখলো। তার কাঁধে চাপ দিয়ে তাকে চেয়ারে বসিয়ে দেয়। ভয়ে তার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। একেবারে পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে উঠল। বুকটা কেঁপে উঠল তার। আসলে এটা কেন হলো সে জানে না।
সে কিভাবে এটা হয়তো, সে ভাবে এটা হয়তো তার রুমমেট, কারণ রকি তো আর পেছনের দিকে তাকায় নাই। সে পেছনে কে আছে সে অনুমান করে নেয়, কারণ এই রুমে সে আর তার রুমমেট ছাড়াও তার কেউ থাকে না। তাই সে ভেবে নেয় তার রুমমেট হয়তো। আবার সে খানিকটা ভয় পায়, আর তার ভয় পাওয়াটা যথেষ্ট কারণও ছিল। তার কাঁধে রাখা হাতটা এতটা ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যেন বরফের টুকরা তার কাঁধের উপরে রাখা হয়েছে। রকি এবার এই হাতটা কাঁধে থাকা অবস্থায় পেছনে ঘুরে তাকালো, মানে চেয়ার থেকে উঠে পেছনে সোজা তাকালো, একটু জোর দিয়েই। তাকানোর সাথে সাথে তার শরীরে আবার একটা ঝাঁকি দিল, কারণ সে ওঠার পরেও দেখলো আসলে তার পেছনে কেউ নাই, কিছুই নাই। বিছানার উপর যে ওর রুমমেটটা ছিল সে তার বিছানায় ঘুমাচ্ছে। ওই রুমে দুজন ঘুমাতে পারবে এমন একটা চোখে আগে থেকে ছিল, তাই ওরা দুজন ডিসাইড করেছিল ওরা এটাতেই ঘুমাবে, আর এটাতেই ঘুমিয়েছিল ওরা দুজন। রকি যখন দেখলো ওই ছেলেটার নাম অনিক, সে বেডে ঘুমাচ্ছে, রকির এবার মনে হলো তাহলে আমার কাঁধে হাত রাখবো কেন। এদিকে বারান্দার করিডোরে তখনও কেউ ছুটে এসে দরজার সামনে একবার দাঁড়ায়, আবার দৌড় দেয়, এমন করে চলে যাচ্ছে। যেহেতু তার টেবিলে ছোট্ট একটা ল্যাম্প লাইট ছিল, একেবারেই ছোট, যেটা জাস্ট নিচের দিকে বাঁকানো যায়, ওই টাইপের ল্যাম্প লাইট পড়ার জন্য আর কি রাতের বেলা, রকি নিজের কাঁধে সেই জায়গাটায় হাত দিলে তার হাত ভেজা ভেজা লাগে। যদিও সে টি শার্ট পরা ছিল, ভেজা হাতটা যখন সে এনে টেবিলের লাইটের নিচে ধরে, তখন রকি দেখে ওর আঙ্গুলে আসলে তরতাজা রক্ত, একদম তরতাজা ছিল রক্তটা। রকি সায়েন্সের ছাত্র, অনেক ধরনের লজিক তার মাথায় থাকতেই পারে, কিন্তু এরকম হলে যে ভয় যে কোনো লোকের লাগবে, যতই লজিক থাকুক না কেন, কারণ সে সব কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারে না। আল্লাহ সে ক্ষমতা সবাইকে দেয়নি। তবু কিছু মানুষ এটাকে নিছক গল্প বলে মনে করে। যেহেতু ওটা দেখে রকির মনের মধ্যে ভয় লাগে, তাই সে আর দরজা না খুলে বিষয়টা ইগনোর করার চেষ্টা করে। রক্ত কোথা থেকে এলো সে বুঝতে পারছিল না, কারণ সে তো কোথাও আঘাত পায়নি, তাহলে এত তাজা রক্ত কিভাবে। সে নিজের বিছানায় এসে শুয়ে পড়ে অনেকের পাশে। শুয়ে থাকার এক পর্যায়ে রকির ঘুম আসছিল না, তাই সে কিছুক্ষণ চোখ বন্ধ করে তার কপালে হাত দিয়ে শুয়ে শুয়ে ভাবছিল যে আসলে তার সাথে কি হলো বিষয়টা। এটা কি কোনো অলৌকিক কিছু, নাকি তার মনের ভুল? তাছাড়া নতুন জায়গায় এসেছে, এসব ভাবতে থাকে। আরেকটা বিষয়, তা হলো রকি সেই জায়গায় হাত লাগার পর থেকে কিন্তু শুয়েছিল হাতে রক্ত রেখে, প্রমাণ রাখার জন্য যে সকালে সে তার এই রুমমেটকে দেখাবে, আর সেটা দেখাবে যে তার কাঁধে যে কিছু হয়েছে কিনা তা দেখানোর জন্য। সে শুয়ে আছে, হঠাৎ লাফ দিয়ে উঠে বসে, কারণ তার মনে হচ্ছিল চৌকির নিচ থেকে কেউ কাঠের মাচাতে কোনো কিছু দিয়ে বাড়ি দিচ্ছিল, আর বড় বড় নখ বা কিছু দিয়ে আঁচড় কাটছিল। কারণ তখন খাট নড়ছিল, ঝাঁকুনিও দিচ্ছিল, আর সেই সাথে ভাইব্রেট করছিল। পর একটা না এমন হওয়াতে রকি যেটা করে যে ওর পাশে শুয়ে থাকা অনেককে সে ডাক দেয়। রকি বলতে থাকে, অনেক ওঠো ভাই একটু, হয়তো ভূমিকম্প হচ্ছে বাইরে। এর মধ্যে বেশ ঝাঁকুনি দিচ্ছিল ওদের চৌকিটা। রকি আবার বলে, অনেক তুমি কি কিছু টের পাচ্ছ অনেক? কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে অনেকের কোনো সারা শব্দ নেই। এত ডাকাডাকি করলেও নর্মালি একটা মানুষ ওইভাবে ঘুমাতে পারবে না। আর ঘুম যতই গভীর হোক না কেন, রকি যেভাবে অনেককে ডাকছে সেভাবে যে যত গভীর ঘুমে থাকুক না কেন, তো ঘুম ভেঙে যাবে। রকি এত ডাকার পরেও অনেক যখন কোনোভাবে উঠছে না, তখন রকি আসলে চিন্তা করে যে ছেলেটা কি ঘুমাইলো? খাটের নিচে এত শব্দ হচ্ছে, তা ঘুম ভাঙছে না। তাছাড়া খাটের নিচেই বা কি? ভূমিকম্প হলে তো সবার বাইরে উঠে যাওয়ার কথা, কারণ চৌকি যেভাবে ঝাঁকি খাচ্ছে তাতে কারো ঘুম হবার কথা নয়। রকি এবার চৌকির উপরে বসে থেকে জানালার উপরে দেওয়া কাপড় সরালো, বাইরে কিছু হলো কিনা বা কিছু দেখা যায় কিনা তার জন্য। কিন্তু না, সব একদম নর্মাল ছিল। রকি জানালার একটা গ্লাস খুলে দিয়ে বাইরের ল্যাম্প পোস্টের হালকা আলো দিয়ে ওদের চৌকির নিচে উকি দেয়। উকি দিতে ওর বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল, কারণ চৌকির নিচে তাকিয়ে রকি দেখে একজোড়া চোখ, খুব বড় বড়, একদম কোটর থেকে বেরিয়ে আসা চোখ। অনেকটা ফাঁসি দেওয়ার পরে মানুষের চোখগুলো যেমন একদম বাইরে বেরিয়ে আসে, বড় হয়ে যায়, ঠিক তেমন। আর সেই চোখ দুটোর বাজে চাহনি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে।
যেহেতু চৌকির নিচের দিকে অন্ধকার, তাই পুরো বডিটা দেখা যাচ্ছে না। রকি এটা দেখার পরে ও আর কোনো হুঁশ নেই। ও যত জোরে সম্ভব চিৎকার দেওয়ার চেষ্টা করে, চিৎকার দিতেও পারে সে। এরপর সাথে সাথে ওর পাশে থাকা অনেক লাফ দিয়ে উঠে যায়। অনেক দেখে রকি হাঁপাচ্ছে, ও নিঃশ্বাস নিতে পারছে না। ও জাস্ট হাঁপাচ্ছে আর প্রচুর ঘাম বেরোচ্ছে ওর শরীর থেকে। আসলে অনেককে দেখে উঠতে দেখে আরও বেশি ভয় পেয়ে রকি হুঁশ হারিয়ে ফেলে। ওরা অনেক অনেক চিল্লাচিল্লি করলে পাশের ব্যাচমেটদের থেকে বড় ভাই সহ কয়েকজন ছুটে আসে। এসে তারা রকিকে হুঁশে ফেলে। তবে হুঁশ ফেরানোর পর রকি কারোর সাথে কোনো কথা বলে না। ওকে যতই জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে বা ভয় কেন পেল, কেন জ্ঞান হারালো, কেন কি, রকি শুধু বলে যে আসলে শরীর দুর্বল তো তাই হতো। সবাই ব্যাপারটা নর্মালভাবেই নেয়। আর রকিও সেদিনের মতো ঘুমিয়ে যায়। এরপর দিন গড়াতে থাকে আর রকি কেমন যেন হয়ে যায়। সে প্রায় তার হাত কাটত। অনেক বেশ ভদ্র একটা ছেলে, সে এগুলো পছন্দ করতো না। রকিকে অনেক বুঝাতো, কিন্তু রকি তার মতোই চলত। রকির পড়াশোনার প্রতি আগ্রহটা ছিল, সেটা দিন দিন হারিয়ে যেতে লাগলো। রকি ধীরে ধীরে এলোমেলো হতে থাকে। ওর আসলে কোনো কিছুতে মন বসছিল না। কেমন যেন হুট করে একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে গেলে বা কোনো নেশা করলে যেমন হয়, ঠিক ওই রকম হয়ে যাচ্ছিল ডে বাই ডে। সবাই ভাবতো যে ও হয়তো কোনো ড্রাগের সাথে যুক্ত বা ড্রাগ এডিক্টেড হয়ে গেছে। এভাবে চলতে চলতে ও প্রথম সেমিস্টারটা চলে আসে। রকি খুবই ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট ছিল। আগে যেমন ওর রেজাল্ট খুব ভালো আসতো, এখন ওর রেজাল্ট সেভাবে ভালো আসছিল না। ও সেই গুণটা কোথায় যেন হারিয়ে গেছে। ও কেমন একটা ব্যাক ডেটেড হয়ে যাচ্ছিল। এক কোণে পড়ে থাকতো, মনে হতো কিছু ছেলেরা প্রেমে ব্যর্থ হলে যেভাবে হাত পা কাটাকাটি করে, রকিও সেম একই কাজ করত। একদিন ওর রুমমেট অনেক শুনতে পায় রাতের বেলা কারোর গোঙানির শব্দ। সে কাতরাতে কাতরাতে যেভাবে গোঙায়, ঠিক তেমনভাবে গোঙানির শব্দে ঘুম ভাঙে। যখন অনেক উঠে সে শব্দ পায়, ও দেখে যে রকি ফ্লোরে পড়ে আছে আর ওর হাত থেকে ব্লিডিং হচ্ছে। ও ওর বাম হাতটা একদম কেচে ফেলেছে ব্লেড দিয়ে। অনেকগুলো পোজ দিয়েছে যাতে করে ওই জায়গা থেকে বেশি রক্ত বের হচ্ছে, যার জন্য সেটা ঘরের মধ্যে আছে আর গোঙাচ্ছে। অনেক সাথে সাথে চৌকি থেকে নেমে দেখে রকির গায়ে প্রচুর জ্বর এবং ছটফট করছে সে। সেই সাথে প্রচুর ব্লিডিং হয়েছে ফ্লোরে। বাজে একটা অবস্থা। অনেক যেহেতু রুমমেট একসাথে থাকছে, রকির এই অবস্থা দেখে অনেকেরও বেশ কষ্ট পাচ্ছিল। আর বলতে লাগলো ওর কি এমন হলো, ছেলেটা আসলো ভালো, শুনলাম ওর ব্যাকগ্রাউন্ড ভালো, এখন এই রকম অবস্থা। অনেক তাড়াহুড়ো করে পাশের ব্যাচমেট বড় ভাই থেকে শুরু করে হোস্টেল সুপারকে ডাকে। সেদিন ওকে হাসপাতালে নেওয়া হয়, ভর্তি করানো হয়। যখন ওর সেন্স ফিরে নর্মাল হয়, তখন জিজ্ঞেস করা হয় কী হয়েছিল, কেন সে এমন করলো। কিন্তু রকি কোনো কিছুরই উত্তর দেয় না। সে বলে তার কোনো কিছু মনে নেই। সে নিজেও অবাক যে সে কখন কীভাবে এই কাজ করলো। রকি এর কোনো সঠিক উত্তর দিতে পারে না যে ও আসলে কেন হাত কাটছে, কার জন্য হাত কাটছে। এটা কিন্তু রকির মনেই নেই। ও তখন সবার সাথে কথা বলে নর্মালভাবে, কিন্তু সন্ধ্যার পরে যখন ও একা ও জন্য কেমন যেন হয়ে যায়। পরদিন যখন ওর বাড়িতে জানানো হয়, ওর বাসায় জানে, তখন ওর বাবা মা আসে, সাথে ওর বড় ভাইও ছিল। ওনারাও ওকে নিয়ে যায় কিছুদিনের জন্য বাড়িতে। তারপর যেটা হয়, রকি বাড়িতে গিয়ে একেবারেই নর্মাল হয়ে যায়। আর তার কোনো সমস্যা নেই। নর্মাল ছেলে যেরকম স্বাভাবিক আচরণ করে, রকিও ঠিক তেমন। বাড়িতে গিয়ে ওর যে লাইব্রেরি ছিল, বুকশেলফ ছিল, সেখান থেকে বই নিয়ে পড়তো, সব কিছু একদম স্বাভাবিক। কিছুদিন গেল, রকি একদম সুস্থ হলো। তখন তার বাবা ভাবলো যে আসলে অনেকদিন গ্যাপ গেছে পড়াশোনায়, তাই এখন রকিকে ঢাকায় পাঠাতে হবে। এরপর রকি আরও কিছুদিন বাড়িতে থাকে। তারপর রকির বাবা মা রকিকে বুঝিয়ে আবার ঢাকায় পাঠিয়ে দেয়। রকি চলেও আসে এইভাবে যে সামনে আবার সেমিস্টার চলে এসেছে, তাকে পড়তেও হবে। সেদিন হোস্টেলে আসার পর প্রথম 2-3 দিন ভালো থাকে সে। সবাই ভাবলো যে আচ্ছা যাই হোক, ছেলেটা সুস্থ হয়েছে। মোটামুটি হোস্টেলের মধ্যে যারা ছিল তারা নিচ থেকে জিজ্ঞেস করে খোঁজখবর রাখতো রকির। দায়িত্ব থাকে সবারই। একটা মায়া চলে আসে যে একটা ছেলে ওরকম অসুস্থ ছিল, ওর প্রতি একটা ভালো অন্যরকম দৃষ্টি সবারই থাকে। 2-3 দিন যাওয়ার পর একদিন রাতের বেলা স্টাডি শেষ করে রকি আর অনেক ঘুমাচ্ছিল। হঠাৎ অনেক টের পায় যে ফ্যানে একটা ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, আর তাদের শরীরে ফ্যানের বাতাস লাগছে না। আর ওই সময়টা বেশ গরম ছিল।
অনেক শব্দ শুনতে পায়, যে কেমন একটা শব্দ হচ্ছে, শব্দটা হচ্ছে প্লাস। ফ্যান ছাড়া থাকলে তো অবশ্যই গায়ে বাতাস লাগে, তাই না? অনেকের গায়ে বাতাস লাগছিল না, তাই উঠে বিষয়টা দেখার জন্য। কিন্তু উঠার পর বিছানায় বসে থেকে অনেক দেখতে পায় রকি ফ্যানের সাথে ঝুলছে। ওর চোখ দুটো মনে হচ্ছে বেরিয়ে আসবে, মুখ বড় হয়ে গেছে, মুখ দিয়ে লালা বের হচ্ছে। খুব বাজে একটা অবস্থা। রকি বাঁচার জন্য গলায় রশি পড়া অবস্থায় ছটফট করছে। কোনো রকমে অনেক উঠে দরজা খুলে এবং চিল্লাচিল্লি করে পাশে থাকা রুমে সবাইকে ডেকে নিয়ে আসে। সবাই এসে রকির পা উঁচু করে ধরে। এদিকে অনেকেও কিন্তু বেশ ভয় পায়। আশপাশের রুমমেটটা আসে, আর আরও যারা বাইরে ছিল তারাও আসে। আসার পরে রকিকে নামানো হয়। নামানোর পর সেদিন ওকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ট্রিটমেন্ট চলে। দড়ির দাগ গলায় বসে গিয়েছিল, খুব বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল চেহারা, একদম ছোপ ছোপ রক্ত জমে গিয়েছিল চোখ মুখে। সকালেও বাড়ির লোকদের খবর দেওয়া হয়, এবারও তারা আসে। হোস্টেল থেকে ওর বাবাকে ফোন দেওয়া হয়। ওনারা আসার পরে দুদিন যেহেতু রকি ভর্তি ছিল, দুদিন পরে রকির আব্বু এবং রকির ভাই রকিকে নিয়ে আবার বাড়িতে চলে যায়। কিন্তু এবারও রকিকে যখন সব কিছু জিজ্ঞেস করা হয়, সে কিছু বলতে পারে না। এবার রকিকে বাসা থেকে হুজুর দেখানো হয়, কয়েকদিন ঝাড়ফুঁক করানো হয়, কিন্তু রকি কেমন অ্যাবনর্মাল আচরণ করে যাচ্ছিল। সেই জন্য মেন্টালি ট্রিটমেন্টও চলে ওর। ওকে সাইকিয়াট্রিস্টও দেখানো হয়। বাড়ির আশপাশে ইমাম থেকেও ঝাড়ফুঁক করা হয়, কিন্তু তাতে কোনো ফল আসছিল না। আগেবার যেমন রকি হাত কাটার পর বাড়িতে যাওয়ার পর স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু এবার সে স্বাভাবিক না। এবার বাড়িতে এসে সে এক একটা কাণ্ড সে করে বেড়াচ্ছে। সন্ধ্যা হলেই রকিকে আর খুঁজে পাওয়া যেত না। এখানে ওখানে একরকম পড়ে থাকতো নেশাখোরের মতো। আর দুটো হাত ব্লেডের দাগ দিয়ে দগদগে করে ফেলেছে। এত এত কাটছা হাত দুটো, যেন লেজার ট্রিটমেন্ট চলছে ওর হাতে। এরকম হওয়ার পরে রকি বাড়িতে যাওয়ার পরেও 2-3 বার আত্মহত্যার চেষ্টা করে। এরপর যখন সাইকিয়াট্রিস্ট দেখানোর পরেও কোনো ফাইন্ড আউট হচ্ছিল না সমস্যার, তখন আরও ভালো একজন হুজুরের শরণাপন্ন হয় তারা। রকিকে হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর নর্মালি কথাবার্তা বলছিল রকির সাথে, তার পড়াশোনা, বন্ধুবান্ধব, এইসব কিছু নিয়েই তারা কথা বলতে থাকেন। রকিও বেশ নর্মালভাবেই ওনাকে সব উত্তর দিচ্ছিল। রাত বাড়তে থাকে। হুজুর রকিকে নিয়ে আলাদা একটা ঘরে যেয়ে বসেন। সেখানে কেবল রকিকে ধরে রাখার জন্য ওর ভাই আর বাবাকে রাখা হয়েছিল। ভাইয়া আর আঙ্কেলের কাছে যা শুনেছিলাম তা ছিল এমন, হুজুর রকিকে সহ একটা সার্কেলের ভেতরে বসালেন, আর আমরা দুজন রকির পাশে বসেছিলাম। রকির ভাই আর কি কথাটা বলছে এখন, হুজুর দুটো আগরবাতি জ্বালিয়ে দিলেন, যেটা ঘ্রাণ ছিল অন্যরকম। কারণ আমি অনেক ধরনের আগরবাতির ঘ্রাণ শুকেছি, কিন্তু এটা ডিফারেন্ট ছিল। নাকে আসাতে কেমন যেন একটা পবিত্র অনুভূতি হচ্ছিল আমার। এদিকে হুজুর কিছুটা দোয়া পড়ছিলেন ছোট ছোট শব্দে, সাথে একটা মাটির পাত্রে রাখা পানি ঘরে ছিটিয়ে দিচ্ছিলেন। হঠাৎ রকি কেমন যেন ফুঁসে উঠল। হুজুর ইশারা দিলেন রকিকে শক্ত করে ধরতে। আমরা দুই বাপ ছেলে রকিকে ধরলাম। হুজুর এবার রকির মুখোমুখি হয়ে বসে হাতের পর ঘুরছিলেন এবং আরও কিছু পরে বারবার রকির শরীরে ফু দিচ্ছিলেন। ধীরে ধীরে রকির শরীর গরম হতে লাগলো। মারাত্মকভাবে ওর শরীরটা গরম হয়ে যায়। কাঁপতে কাঁপতে হঠাৎ ও ঝাঁকুনি দিল আমাদেরকে সহ। মনে হলো ওর শরীরে কোনো একটা শক্তি বিরাজ করছে। ও আমাদের হাত থেকে ছোটার চেষ্টা করতে লাগলো আর গালাগালি করতে লাগলো। একটা কথা বলে রাখি যে বেশিরভাগ খোঁজ বা বদ জিনেরাই গালাগালি করে, অথবা আপনারা বিভ্রান্ত হবে না যে জিনেরাই শুধু গালি দেয় কিনা এটা ভেবে। হুজুর তখন রকিকে বলে, এই আমার দিকে থাকা, তোর এই শক্তি কোনো কাজে লাগবে না, তুই এখন আমার গন্ডির ভেতরে আটকা। ভালো হয় আমি যা জানতে চাই সুন্দরভাবে আমাকে উত্তর দিয়ে দে। রকি চোখ মুখ বড় করে হুজুরকে বলে, আমি কি তোর বাপের চাকর নাকি রে, যে তোর হুকুমে চলবো? আমাকে যেতে দে এখান থেকে, নইলে ওর আর ওর সাথে যেটা থাকে ওদেরকে তো শেষ করবই, সাথে তোর ঘরে নতুন বউ আছে না, ওরও রাস্তায় এনে না চাবো। হুজুর এবার রকির আশপাশে মাটিতে সজোরে কালো একটা লাঠি দ্বারা অনবরত আঘাত করতে থাকে। গায়ে না লাগা সত্ত্বেও রকি যেভাবে চিৎকার করছিল যেন প্রতিটা বাড়ি ওর গায়ে লাগছিল। রকি এবার দৈত্য কণ্ঠে আকুতি করতে থাকে, মাফ চেতে থাকে, কিন্তু হুজুর তাও থামে না। এবার রকি আমাদের ধরে রাখা সত্ত্বেও হুজুরের পায়ের কাছে পড়ে যায়, লালা পড়তে থাকে মুখ দিয়ে। হুজুর তখন ওই অবস্থায় রকিকে বলে, এবার বল আর কি কি করবি তুই, শুনি, তোর মুখ থেকে বল, তুই মন মতো বল।
মন খুলে গালি দেয়, দেখি তো চাপার জোর কত দূর। রকি তখন মাফ চেতে থাকে আর বলে, আমাকে ক্ষমা কর, আমি সব বলবো, আমাকে ক্ষমা কর। তো হুজুর বলেন, বল কি জানতে চাস? হুজুর বলেন, বল আসল ঘটনা বল। তো হুজুরকে সে বলল যে আমাকে তুমি ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, আমাকে তুমি ছেড়ে দাও। হুজুর বলল, এই এতক্ষণে বাহাদুরি তোমার ফুস? বলো এই ছেলেকে কিভাবে কেন অত্যাচার করেছিল এতদিন? রকির ভেতর থেকে জবাব এলো, ওরা আমাকে বিরক্ত করেছে, আমার ঘরে এসে আমাকে বিরক্ত করতো, রাত নাই দিন নাই যখন তখন আলো জ্বালিয়ে দিত। নূর যখন গলায় দড়ি দিয়ে মারা গেল তখন থেকেই আমি ওই ঘরে ছিলাম, ওরা দুজন এসে আমাকে বিরক্ত করেছে। বেশি বিরক্ত করতো এই ছেলেটা, দিন নাই রাত নাই হুট করে গিয়ে আমার চেয়ারে টেবিলে বসতো, আলো জ্বালিয়ে পড়তো। আমি আলো একদম সহ্য করতে পারি না, তাই আমি ওকে শাস্তি দিতে চেয়েছি। হুজুর বলল, তোর ঘর কোথা থেকে আসলো? ওই হোস্টেলে ওরা থাকবে, ওরা পড়বে, তুই কেন এখানে থাকবি? এখন তাহলে কি করবি বল? তোকে পুড়িয়ে মেরে ফেলবো নাকি বেতের বাড়ি মারবো, কোনটা বল? রকির ভেতর থেকে কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমি এই ছেলেকে তিল তিল করে মারতে চেয়েছিলাম, আর যেহেতু ওই ছেলেটা নামাজ কালাম পড়তো তাই আমি ওর কাছে ঘেঁষতে পারিনি, কিন্তু আমি তোকে ওয়াদা করছি আমি চলে যাবো, আমাকে কিছু দিয়ে দিতে বল, আমি আর কখনো আসবো না। হুজুর তখন তাচ্ছিল্য করে বললেন, কি বললি তুই? তোকে কিছু দিতে হবে তাহলে তুই যাবি? তোকে তো জুতোও দিতে মনে চাচ্ছে না, দরজা বাইরে জুতো রাখা আছে, দু একটা মুখে নিয়ে এখনই পালাবি, আর ভুল করেও যেন তোর অস্তিত্ব এই হোস্টেল বা ওদের আশপাশে আর না দেখি, পরে কিন্তু ধরে এনে জ্যান্ত পড়াবো। এরপর কিছু বলার আগেই সিটকিনি আটকানো দরজাটা ঠাস করে একাই খুলে গেল। হুজুরের দরজার বাইরে রাখা জুতাটা মনে হলো উড়ে গিয়ে বাড়ির বাইরে পড়ল। রকি মাটিতে পড়ে গেল। হুজুর বলল, ওকে অন্য ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিন। অন্য রুমে নিয়ে রকিকে শোয়ানোর পর হুজুর পানি পড়া দিয়ে রকির গায়ে ছিটালেন। রকি চোখ মেলল, ওর আর কোনো কিছু এমনিও মনে নেই। ওকে নিয়ে আমরা বাড়ি চলে আসি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে। আসার আগে হুজুর কিছু পানি পড়া দেন রকির জন্য, আর তিনি বলেছিল হোস্টেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেন ওই রুমেটা মিলাদের ব্যবস্থা করানো হয়। বাসায় আসার পর রকিকে গোসল করানোর জন্য যখন ওর টি শার্টটা খুলে ফেলা হলো, রকির পিছে বেতের বাড়িগুলো স্পষ্ট ফুলে লাল হয়ে গিয়েছিল, অথচ হুজুর রকির পিঠ স্পর্শই করেননি। রকিকে গোসল করানো হলো, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনা হলো। কয়েকদিনের মধ্যেই রকি যখন সুস্থ তখন তাকে সহ তার বাবা ঢাকায় চলে আসেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে ওই রুমে মিলাদের ব্যবস্থা করেন। এরপর থেকে কখনো ওর পরবর্তী ব্যাচ কখনো কোনো রকমের সমস্যার মুখোমুখি হয়নি। তবে ওরা যেটা জানতে পারে যে এই রুমে 2 বছর আগে একজন ছাত্র তার ব্যক্তিগত জীবন নিয়ে ডিপ্রেশনে ভুগছিল। সে একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু মেয়েটার ফ্যামিলি তাকে মেনে নেয়নি, বরং ছেলেটাকে অপমান করে বের করে দেয় আর কলেজ কর্তৃপক্ষের কাছে নালিশ করে। কলেজের কর্তৃপক্ষ ছেলেটা সকলের সামনে অপমান করে আর তার মা বাবাকে ডেকে এনে নালিশও করে। তাই সে অপমানটা সহ্য করতে না পারে নেশার জগতে ঢুকে যায় এবং নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায় নিজের হাত কাটত, পাগলামি করতো আর একা থাকত। কয়েকবার ট্রাই করার পরে সে সুইসাইড করে ফ্যানের সাথে ঝুলে যায়। তারপর এটা নিয়ে বেশ ঝামেলাও হয়। রুমে যারা ওই ছেলের রুমমেট ছিল তারা কয়েকজন এমন প্যারানর্মাল বিষয়ে আক্রান্ত হয়ে পড়ে এবং তাদের সবার একটা কমন সমস্যা ছিল যে তারা সবাই হাত কেটেছিল, কেউ কেউ সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, ইভেন তাদের মানসিক অবস্থাও খারাপ ছিল। তো পরে ওই রুমটা তারা লক করে দেয়। অবশেষে 2 বছর পরে তারা ভাবে যেহেতু এখন নতুন অনেক ছাত্র এসেছে, তাছাড়া 2 বছরের সমস্যা যেহেতু আর নতুন হওয়ার কথা না, তো তারা ভাবছে হয়তো এই সমস্যাটা এখন আর নেই। তাই রকি আর অনেকে ওই রুমটা তারা দেয় থাকার জন্য, কোনো রকম মিলাদ বা দোয়া ছাড়াই।